সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের আত্মকথা সিরিজের কন্টেন্টগুলো। এখানে আজকে আত্মকথা আমাদের সামনে তুলে ধরছেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শাহজাহান অরুণ। তার জীবন থেকে তিনি অনেক কথা আমাদেরকে বলেছেন, আরো বলবেন। এবং আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, যে আমরা মানবাধিকার সবসময় সমুন্নত রাখতে চাই, রাজনীতির সাথে আমরা মানবাধিকারকে জড়িত করতে চাই না। আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সমর্থক নই এবং বিরোধিতাও করি না। আমরা জনগণের সমর্থক। দেশের জন্য, জনগণের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলি। এবং রাজনীতি যারা করছেন তারা যাতে আরো সুষ্ঠু ধারার সুন্দরভাবে সুষ্ঠু রাজনীতি করতে পারেন, তাদেরকে আমরা সেইভাবে আহ্বান করছি, তাদেরকে অনুপ্রাণিত করছি। এ পর্যায়ে আমরা ইতিপূর্বে কথা বলেছিলাম রাজনৈতিক কিছু দলের শিষ্টাচার শুদ্ধাচারের বিষয়ের পরে। এখন আমরা জানতে চাই আপনার কাছে, আপনার দৃষ্টিভঙ্গি থেকে এই রাজনৈতিক শুদ্ধাচার শিষ্টাচারের যারা দায়ী, যারা এর জন্য দায়িত্বশীল পদে আছেন, তাদেরকে কিভাবে আমরা একত্রিত করতে পারি? রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান তাদেরকে আহ্বান করে একটা ছাতার নিচে একটি জায়গায় জড়ো করে তাদেরকে বোঝাতে পারে যে আপনারা নিজেরাও শুদ্ধাচার শিষ্টাচার ভদ্রতার আচরণ শুরু করুন, এবং আপনাদের অনুসারী যারা, আপনাদের মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছে তাদেরকে এটা শেখান। মানুষকে ভদ্র ভাষায়, মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় আহ্বান করুন। মিছিলের ভাষা হোক সুষ্ঠু ভাষা, ভদ্র ভাষা, মিষ্টি ভাষা। প্রতিবাদের ভাষার মধ্যেও যেন মাধুর্য থাকে। এই অশিষ্টাচার, অসভ্যতার চর্চা যেন আমাদের আর ছড়িয়ে না পড়ে। যতটুকু ছড়িয়েছে, যতখানি ছড়িয়েছে, এটাকে এখনই রোধ করতে হবে। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা যাতে আমাদের আগামী প্রজন্মকে ফেলে না রাখি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন আমরা তো রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করার ক্ষমতা তো আমাদের নেই। আমরা আহ্বান করতে পারি। হ্যাঁ, এখন রাষ্ট্রের কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান আছে। রাষ্ট্রের যেমন এই যে আপনার পলিটিক্যাল যে ইয়েগুলো আছে, যে মন্ত্রণালয়, আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, আমাদের আইন বিষয়ক মন্ত্রণালয় আছে, তাদের অধীনে এই প্রশাসনিক যে প্রশিক্ষণ বা যে বিভিন্ন ইয়ে আছে, উইংস গুলো আছে, তাদের শাখাগুলো আছে, সেখানে তারা এমন ভাবে আয়োজন করতে পারে, সদিচ্ছা থাকলে সরকারের, যে সব রাজনৈতিক দলগুলো এখানে আসুন, আপনাদের শীর্ষস্থানীয় নেতাদের সাথে আমরা আলোচনা করব এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা সবার জন্য প্রযোজ্য। এবং সেখানে একটা ইয়ে ধরিয়ে দিতে পারেন যে আমরা এই নীতিমালার মধ্যে আচরণগুলো করব, এই নীতিমালাগুলো অনুসরণ করব। এমনকি টকশো গুলোতেও আপনারা যখন যাবেন, সব রাজনৈতিক নেতারা বসা থাকবেন, কিন্তু কেউ কাউকে আক্রমণ করে কথা বলবেন না। সেখানে যেন একটা নীতিমালা থাকে যে আপনি আপনার দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন, আপনার দলের কিভাবে উন্নয়ন করছেন, বা কি দেশের উন্নয়ন কিভাবে, জনগণের উন্নয়ন কিভাবে হবে, আমাদের যে চলমান সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরে, সেই সমস্যার সমাধানের রাস্তাগুলো কিভাবে মতামত দেবেন। কিন্তু কেউ ভুল করতেছে সেটা আপনি ধরায় দিবেন যে এটা এইভাবে, আপনার ভুল হলে আপনিও বলেন এটা এইভাবে হলে ভালো হতো, আরো ভালো হতো। যেটা করেছেন কেউ, তাকে বলবেন যে এটা একেবারে উচিত নয় তা না, তাকে বলবেন যে হ্যাঁ এটা ভালো, তবে এটা আরো ভালো হতো যদি এইভাবে করা হতো। হ্যাঁ, এইভাবেই আমাদের পজিটিভ মেন্টালিটি নিয়ে, ইতিবাচক মনোভাব নিয়ে যদি আমরা পরস্পরের সাথে সহযোগিতা করি, তাহলে কি হবে, আমাদের মধ্যে রাজনৈতিক হানাহানি, বিভেদ অনেক কমে আসবে। ফলে কি হবে, আগামী যে সুষ্ঠু ধারা রাজনীতি যারা করতে চান, আগামী প্রজন্ম যারা আসতে চান, তারা কিন্তু আসতে অনুপ্রাণিত হবে, তারা আসতে চাইবে। আর যদি এইটাকে আমরা রোধ করতে না পারি, তাহলে রাজনৈতিক এই যে শূন্যতার সৃষ্টি হবে, যে নৈরাজ্য সৃষ্টি হবে, যে ভয়াবহ দিন আসবে আমাদের দেখা যাবে যে এই সব সন্ত্রাসীরাই রাজনীতিতে চলে আসবে, যাদের শিষ্টাচার, শুদ্ধাচার, ভদ্রতার কোনো ধার ধারে না। তাদের ভাষা হবে ভয়ঙ্কর, তাদের কার্যক্রম হবে ভয়ঙ্কর, তাদের মানসিকতা হবে ভয়ঙ্কর, এবং রাজনীতি ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্রের পরিচালনার জন্য রাজনীতিবিদদের দরকার, অন্য কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সেই রাজনীতিবিদ তৈরি হতে হলে রাজনৈতিক শিষ্টাচার শুদ্ধাচারের মধ্যে দিয়ে তৈরি হতে হবে। এখন আমরা সেটা সরকারকে, যে কোনো এখন বর্তমান সরকারকে আহ্বান জানাই, এবং পরবর্তী যারা সরকার থাকবেন তাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, যে আপনারা প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান করে
আপনারা বিভিন্ন আপনাদের যে অঙ্গ সংগঠন গুলো আছে, আইন বিচার বিভাগীয় প্রশাসনের যে দপ্তর গুলো আছে জেলা শহরগুলোতে, সেখানে সেমিনারের আয়োজন করুন। তাদেরকে বোঝান যে এই রাজনৈতিক শিষ্টাচার গুলো আপনাদের মেনে চলতে হবে। এই রাজনৈতিক স্লোগান গুলো, এই রাজনৈতিক কর্মকাণ্ড গুলোর মধ্যে দিয়ে আমাদের পরস্পরের প্রতি হৃদ্যতা, ভালোবাসা, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আজকে যে আপনি ধরেন একটা দল করছে এক্স ওয়াই জেড, যে দলে হোক না কেন, কালকে দিয়ে সে অন্য দলে যাবে না এমন কোনো কথা নেই। এবং আমরা এই অতীতে দেখেছি যারা একসময় আওয়ামী লীগ করতো তারা এখন বিএনপি করছে, যারা একসময় বিএনপি করছে তারা এখন জাতীয় পার্টি, এখনো অনেক আওয়ামী লীগের লোক বিএনপিতে যাচ্ছে। এবং এই যে এক্সচেঞ্জিং যে সিস্টেমটা, এটা যাতে আরো বলবৎ থাকে এবং আরো মধুর হয়। আমার মতের সাথে মিললো না, ঠিক আছে আমি আরেকটা দলে গেলাম, তার জন্য আমাকে আক্রমণ করা হবে বা রাস্তা বন্ধ করে দেওয়া হবে তা না। আপনি যেখানে আপনি বাজারে গেলে 10 ধরনের পণ্য দেখলেন, সেখানে আপনার একটা ভালো জিনিস একটা আপনি চয়েস করার সুযোগ আছে, যে এই মাছটা আমি কিনবো না আরেকটা মাছ কিনবো, এই ফলটা আমি কিনবো না পাশের ফলটা কিনবো। রাজনীতিতেও এরকম সুযোগটা থাকুক। আপনার আমরা সেই জায়গাটি কেন রুদ্ধ করে রাখছি? আমরা এই জায়গাটি ওপেন করে দিই, এই জায়গাটি আরো লিবারেল, আরো মুক্ত করে দিই, আরো আমাদের সহমর্মিতা, ভালোবাসা বাড়িয়ে তুলি। আমার ভাই, আমার আপন 5টা ভাই থাকতে পারে, আমার ছোট ভাই যদি অন্য একটা দলকে পছন্দ করে, করতেই পারে, তার জন্য তাকে আমি মারবো, কাটবো বা তাকে আমি আক্রমণ করবো, এটা তো হতে পারে না। আল্লাহ পাকি আমাদের সৃষ্টি বৈচিত্র্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাকি একটা বাগানের মধ্যে 10টা ফুল দিয়েছেন কেন? যে 10টা ফুল 10 ধরনের লোকে পছন্দ করবে। তার মধ্যে একটা ফুলই সৃষ্টি করতেন যে একটাকেই সবাই পছন্দ করবে। আল্লাহ যেহেতু চেয়েছেন, যে আমাদের সৃষ্টি বৈচিত্র্য রেখেছেন, সুযোগ করে দিয়েছেন, আমরা কেন বান্দা হয়ে সেই জায়গাটি বান্দার অধিকার থেকে তাকে বঞ্চিত করব? তাকে কেন বাধা সৃষ্টি করব? এটা উচিত নয়। সেই দিক থেকে আমরা চিন্তা ভাবনা করবো যে রাজনৈতিক শিষ্টাচার, শুদ্ধাচারের মাধ্যমে, সহমর্মিতা, সম্প্রীতির মাধ্যমে পরস্পরকে আমরা সহযোগিতা করব এবং রাস্তা খোলা রাখবো, যাতে সে আমার কাছে আসতে পারে, আমি তার কাছে যেতে পারি। এবং এই যে পারস্পরিক আলোচনার মধ্যে আমাদের যে একটা সমঝোতার যে একটা রাস্তা খোলা থাকে, তাতে সংঘাত এড়ানো যায়। সংঘাত এবং ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ এর থেকে এড়ানো যায়। শুধুমাত্র আমাদের দেশের ক্ষেত্রে না, সারা পৃথিবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য, মানব জাতির জন্য প্রযোজ্য। আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি যে আগামীতে যারা রাজনীতি করবে, আপনি স্বাধীনতার পরে যাদেরকে দেখেছেন, তারা এই রাস্তাগুলো কি খোলা রেখেছিল? না, তারা এই রাস্তা খোলা রাখেনি। এখন তাদের এই ভুলের কারণে কিন্তু আমরা খেসারত দিচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু খেসারত দিয়ে যাবে বলে মনে হয়, যদি আমরা এখনো তাদের জন্য এই ব্যবস্থা না গ্রহণ করি। আচ্ছা, এবার আমরা আসি আপনার ব্যক্তিগত জীবনে। আপনি বিবাহ করেছেন কত সালে? আমি বিবাহ করছি 1975 সালে। 1975 সালে। আপনার কয়টি ছেলে মেয়ে? আমার 3 মেয়ে, 1 ছেলে। আচ্ছা আচ্ছা। তারা এখন বিয়ে শাদী করে সবার? হ্যাঁ হ্যাঁ, 3 জনেরই, একজনই ঢাকায় আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা। আর ছেলেও বিবাহ করেছে? হ্যাঁ, ছেলে বিবাহ করছে খুলনায়। আচ্ছা। আর বড় মেয়েকে খুলনায় বিবাহ দিয়েছিলাম, এবং তারপরে তার বড় মেয়েকে সেদিনকে বিবাহ দিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে নাতিও বিবাহ দিয়েছে। এবং রীতিমতন তারপরে ছোট মেয়ে, তারে মাদারীপুর তার বিয়ে হয়েছে। পারিবারিক জীবনে আপনি কতটা সম্বন্ধে আমাদেরকে একটু জানান, যদি আপনার যদি আপত্তি না থাকে। না না না, কোনো আপত্তি নেই। তাহলে পারিবারিক জীবনে কি আপনি সুখী ছিলেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই সুখে ছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমার যে ওয়াইফ ছিল, তিনি আসলে ব্যাপার বেঁচে নেই, তিনি মারা গেছে। হ্যাঁ, এবং সে তাকে তার প্রায় 7-8 বছর তিনি ব্রেন স্ট্রোক করে ট্রিটমেন্টে ছিল। হ্যাঁ, তো প্রথমে ব্যক্তিগতভাবে আপনাকে প্রায় দেখতাম যে আপনি ভাবিকে যে সময় দিতেন, তারপরে তাকে যে সেবাটা করতেন। এখনকার সময়ে আমার মনে হয় যে লাখে একজন পুরুষ তার স্ত্রীর জন্য এতটা সময় দিয়ে এতটা সেবা দিতে পারবে বলে মনে হয় না। আমিও আদৌ পারবো কিনা আমি জানি না, কারণ দেখতাম যে প্রায় আপনি হসপিটালে তার বেডের সামনে একটা চেয়ার নিয়ে তার মুখের দিকে তাকিয়ে দিন কাটিয়ে দিচ্ছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই যে তার সেবাটা, কখন তার কি লাগবে, কখন তাকে কিভাবে সেবা দেওয়া যায়, কখন সে কষ্ট পাচ্ছে কিনা, তার একটু ইশারায় আপনি বুঝে নিতেন। শিশুর ইশারায় যেরকম মা বুঝে ফেলে, আপনি স্বামী হিসাবে স্ত্রীর সেইভাবে যে সেবাটা করেছেন, এটা আমাদের কাছে সবার কাছে প্রশংসিত, আমাদের কাছে খুবই ঈর্ষণীয়। এবং আমরা এটা মনে করি যে আমাদের এটা অনুকরণ করা উচিত। এটা মহৎ কাজ, এটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শিখিয়েছেন। আমাদের ইসলাম ধর্মের মাহাত্ম্য এটি। আমরা ইসলাম মুসলমান যারা, এবং প্রতিটা ধর্মেই এটা আছে যে স্বামী স্ত্রী পরস্পরের
পোশাক স্বরূপ, স্বামী স্ত্রী মানে আমার ওয়াইফকে আপনাকে বলি চেয়ারম্যান সাহেব, আমার ওয়াইফকে আমি দেখছি প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে সে ওই ফজরের নামাজের পার্টিতে বসে একভাবে কাঁদতেছে, একভাবে কাঁদতো। এবং আল্লাহর রহমত যে তাকে যখন আমি মানে সে তো লাস্টে 3 বছর কোমায় চলে গেছিল, যে বেডে শোয়াই থাকতো, তার পিঠে ঘা হয়ে গেছিল, পিছনে ঘা হয়ে গেছিল সব, হ্যাঁ হ্যাঁ সব দেওয়া হয়েছিল, তারপরেও এগুলো হয়েছে। বিশেষ করে আমার একটাই তো ছেলে, সে ছেলেটাও তার মার জন্যে যথেষ্ট দৌড়দৌড়ি করছে। আমার মেজো মেয়ে যে ঢাকায় আছে, আমি সেও দৌড়দৌড়ি করছে, আমি তার বাসায় থাকি। পারিবারিক জীবনে আপনি খুব একজন সুখী মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা শুনে খুশি হলাম। এরপরে আপনার ব্যক্তিগত জীবন থেকে আপনি পরবর্তী যখন সামাজিক জীবনে সমাজ সেবার জন্য আসলেন, সেই বিষয়টি আর একটি পর্বে আমরা শুনবো। অনেক ধন্যবাদ আপনাকে।